নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। সংঘর্ষের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এ নিয়ে আরও কথা বলতে বসুন্ধরা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার এবং কাটাবন থেকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক খয়ের মাহমুদ। জনাব নুরুল আনোয়ার এবং জনাব খয়ের মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব নুরুল আনোয়ার, প্রথম প্রশ্ন আপনার কাছে যাচ্ছে সঙ্গত কারণেই। ঢাকা কলেজের বিভিন্ন ঘটনার কথা বলছিলাম। এই বিভিন্ন ঘটনায় আজকে যেটা হয়েছে, পুলিশ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করেছে বলছে এবং তারা জানিয়েছে তারা পুলিশের নজরদারিতেই রয়েছে। পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু একই সাথে প্রশ্ন এসে যায় এই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন এসে যায় যে মারামারি হলো যখন, তখন তারা দেরিতে গেল, আবার যখন দেরিতে যাওয়ার পরে যখন মারামারিটা থামলো, এরপরে হঠাৎ তড়িঘড়ি করে মামলা হলো এবং অনেকের বিরুদ্ধে মামলা হলো যারা 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 ঠিক এখন মনে হয় যে তারা হয়তো কতখানি জড়িত ছিলেন সে প্রশ্ন থেকে যায়। আবার এমনও হয়েছে একজন বিদেশে আছেন এমন ব্যক্তিও মামলা হয়েছে। এমন হওয়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে। জি, নিউ মার্কেট এবং ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ বিস্তারিত আমরা সবাই জানি। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে সারা বিশ্বের বাংলাদেশিরা জানতে পেরেছে। আমার বক্তব্যটা হচ্ছে যে আপনার দুইটা প্রশ্ন, যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা গেছে, মূলত যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল অথবা ভয়ঙ্কর রকমের অপরাধে হামলা জড়িত ছিল, এটা জড়িত করা গেছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আপনার, তড়িঘড়ি করে মামলা হলো, দুটি মামলা পুলিশ করলো, একটি মামলার সম্পর্কে কিছুটা আপত্তি উঠেছে। এই জন্য যে দেখা যাচ্ছে যাদেরকে এফআইআর নেম করেছে 24 জন, 24 জনের মধ্যে একজন যিনি প্রথম গ্রেপ্তার হয়েছেন তিনি ওই দুইটা দোকানের মালিক, কিন্তু উনি দোকান চালান না, ভাড়া দিয়েছেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে গ্রেপ্তারের বিষয়ে আসামিদের যাদেরকে নাম দেওয়া হচ্ছে 24 জনের, এদের মধ্যে একজন দেশের বাইরেই থাকেন। হ্যাঁ, একজন দেশের বাইরে থাকেন। তো আমি বলবো এই মামলাটা করার আগে যারা করেছেন তারাই ব্যাখ্যা করতে পারবেন তারা এই ধরনের লেজ গোবর অবস্থা করলেন কেন। আরও যদি রয়ে শোয়ে একটু খোঁজখবর নিয়ে মামলাটা নিলে সব দিকেই ভালো হতো। এখন যাদের বিরুদ্ধে এফআইআর এর নাম দেওয়া হলো এরা জড়িত ছিল কি ছিল না তদন্তের পর্যায়ে দেখা যাবে, কিন্তু যে জিনিসটা দেখা গেছে একটু জানি কেন খুব ফাস্ট ওয়েতে পুলিশ গ্রেপ্তারটা করেছে। যাকে গ্রেপ্তার করেছে উনি সরাসরি সংশ্লিষ্ট, তা কি করে বলা যাবে, কিসের উপরে পুলিশ নিশ্চিত হলো। আরেকটা জিনিস আছে আইনে অবশ্য, সেটা হচ্ছে ভ্যাকারাস লাইবিলিটি, অর্থাৎ কর্মচারীর অপরাধ মালিকের উপরে বর্তায়। এক্ষেত্রে যিনি হারুন, যাকে গ্রেপ্তার করা হলো, তিনি কিন্তু মালিক হলেও তিনি এটা নিজে পরিচালনা করতেন না, ভাড়া দিয়েছিলেন। সেক্ষেত্রে ওনার দায় দায়িত্ব আসে কিনা এটা মামলা পরবর্তী পর্যায়ে দেখা যাবে। তো মানুষ মনে করে এই ক্ষেত্রে পুলিশের বেশি তাড়াহুড়া হয়ে গেছে মামলা নেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত মামলা আসামি করার ক্ষেত্রেও অন্য কোনো রকমের বিষয় আছে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানা রকম কানাঘুষা হচ্ছে। আর সবকিছু মিলে যেটা বলেন যে পুলিশের ডিলে অ্যাকশন, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিলে হয়েছিল, এটা ঠিক, কিন্তু ডিলেরও হয়তো বা প্রয়োজনও ছিল। প্রথমেই যদি পুলিশ যেত, প্রথমেই যদি পুলিশ অ্যাকশনে যেত, তাহলে কি দাঁড়াতো? আপনি খেয়াল করেন, পক্ষ কিন্তু ছাত্র আর পক্ষে কিন্তু দোকানদার, এরা কেউ সন্ত্রাসী, চরমপন্থী অথবা আপনার জঙ্গি না। আবার ছাত্রদের মধ্যে যারা এতে জড়িত হলো তারা কিন্তু একটা বিশেষ ছাত্র দলের, ছাত্র সংগঠনের সমর্থক বা তাদের কর্মী। এখানেও কিছুটা সমস্যা আছে যেটা আমাদের দেশের বাস্তবতার কারণে পুলিশ অনেক সময় চিন্তা ভাবনা করে। তারপরে বলবো পুলিশ যে অ্যাকশন নিয়েছে একেবারে এটাকে আমরা ইগনোর করতে পারি না। আমরা যেটা চেয়েছিলাম বা অনেকে যেটা বলে, পুলিশ গিয়ে প্রথমেই তো সব ঠিক করে ফেলতে পারতো না। ঠিক করলে হতো কি, ঠিক করতে গেলে 5, 7টা 10টা জীবন চলে যেত, তখন আরো বড় রকমের একটা জটিলতা সৃষ্টি হতো। অন্তত তার থেকে রক্ষা পাওয়া গেছে। তখন আমরাই বলতাম পুলিশের বাড়াবাড়ি কি প্রয়োজন ছিল।
এই তো ছাত্রদের দোকানিদের সমস্যা তারাই মিটাই ফেলতো। এখন দুদিকে কথা আছে, আসলে কোনটা করলে ভালো হতো এটা এখন এই মুহূর্তে বলা যাবে না। সেটাই। তবে পুলিশের যেটা ডিলে অ্যাকশন যেটাকে বলি, ইনঅ্যাকশন বলা যাবে না, ডিলে অ্যাকশনটার ব্যাপারে মানুষের মধ্যে একটা আপত্তি আছে, এটা সত্যি। জনাব আনোয়ার, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন অধ্যাপক খায়ের মাহমুদ। জনাব মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি, ছাত্ররা আমরা শেষ পর্যন্ত দেখলাম যে ঢাকা কলেজে যেসব সংঘর্ষ হয়েছে এবং যেসব ছেলেরা হেলমেট পরে এই মারামারিতে অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশই ছাত্র, কলেজের ছাত্র, ঢাকা কলেজের ছাত্র। ছাত্ররা এরকম আসলে এই ধরনের অন্যায় কাজকর্মে কেন জড়িত হচ্ছে, এবং যারা রাজনীতিও করে, যারা বলছে তারা মানুষের দেশ সেবার কাজ চিন্তা করছেন, এটার কারণ কি? এটা শুধু যে ঢাকা কলেজ তা না, কিন্তু বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এরকম অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, এর কারণ কি? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এভাবে ঢালাভাবে বলাটা অনুচিত। তবে ছাত্র রাজনীতি আছে সেখানে হচ্ছে, কিন্তু খুব ঢাকা কলেজ একেবারে সমাজের বাইরে না। না, আমি বলতে চাচ্ছি যেসব শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ব্যবসায়িক একটা পরিবেশ আছে এবং সেখানে আয়ের কিছু ব্যাপার আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দ্বারা এ ধরনের ঘটনার অভিযোগ আছে। এবং হালের যেটা, অর্থাৎ গত মঙ্গলবারের ঘটনাটা যেটা আমরা জানি, এই ঘটনাটা নতুন নয়, এটা ঢাকা কলেজ নিউ মার্কেটের একটা কালচার হয়ে গেছে। এখানে এ ধরনের ঘটনা কিছুদিন পর পরই ঘটে। ছাত্ররা কেন লিপ্ত হয় সে জায়গাটাতে আমাদের বক্তব্য অবশ্যই আছে। ছাত্রদের ধরেন, যদি বইয়ের ভাষায় আমি বলি যে আমরা পড়াই এগুলো, যে মার্টনের একটা থিওরি আছে যে সোসাইটি আপনাকে বলছে যে একটা মিনস এবং গোলস তৈরি করে দেয়। সোসাইটি আপনাকে বলছে আপনাকে ডাক্তার হতে হবে, লয়ার হতে হবে, বাট আপনাকে সেটা হতে গিয়ে সে উপায়টা বলে দিচ্ছে না। তো ছাত্রদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আছে, একটা বড় অংশের ফ্রাস্ট্রেশন আছে। তো তারা সেই ফ্রাস্ট্রেশনটা রিলিজ করতে গিয়ে খুব দ্রুত সময়ে কিছু পাওয়ার জন্য তারা রাজনীতি বা নানান ধরনের শর্টকাট যে বিষয়গুলোতে সেগুলোতে যুক্ত হয়। এখন সেটার থেকে সে তার ফ্রাস্ট্রেশন রিলিজ করতে গিয়ে সে অপরাধমূলক একটা কাজে যুক্ত হয়। তো সেইটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা, সেটাকে বন্ধ করতে হবে। এবং এই যে আমাদের একজন অতিথি যে বললেন যে কিছু ছাত্র সংগঠনের নাম এসছে, সে তাদের যারা দায়িত্ববান আছেন তারা বিষয়গুলোকে কেন সিরিয়াসলি দেখেন না? কেননা ছাত্র রাজনীতি তো আমরা বাদ দিয়ে করতে পারবো না। আমাদের দেশের যদি আপনি ঐতিহ্যগতভাবে দেখেন যে আমাদের রাষ্ট্রের জন্মের সাথে ছাত্র রাজনীতি একটা নিবিড় সম্পর্ক আছে, সেটা আজকে এই অবস্থায় কেন গেল, সেই জায়গাটাতে আমার মনে হয় গভীরভাবে পর্যবেক্ষণের দরকার আছে। আর আমাদের যেটা আরেকটা বিষয়, যে কালচার অফ অ্যামনেস্টি একটা ডেভেলপ করেছে। আপনি দেখেন যে মব ভায়োলেন্স যখন হয় একটা সময়, বিশেষ করে বছর 2 আগে, কোভিড এর আগে, কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি ছিল প্রায় মব ভায়োলেন্স হতো। আপনি জানেন যে বাড্ডাতে রুনু এ ধরনের বেশ কয়েকজন গণপিটুনিতে মারা গিয়েছিল একটা সময়। তখন আপনারা অনেকে খেয়াল করেছেন যে এই ধরনের যে হঠাৎ করে যে একটা রাস্তা আমাদের ছিনতাইকারীকে ধরে সবাই মেরে ফেললাম, কিংবা একটা জায়গায় এরকম মব অনেকগুলো মানুষ একসাথে এসে একটা ইনফ্লাক্স করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এই ধরনের ঘটনাতে অপরাধীরা যেটা করে, তারা ভাবে যে সে লুকিয়ে যেতে পারবে, সে মিশে যেতে পারবে, তাকে ট্রেস করাটা খুব ডিফিকাল্ট হবে। তো তার মধ্যে একটা কালচার অফ ইম্পিউনিটি বা অ্যামনেস্টির মধ্যে একটা ফিলিংস থাকে, সে অপরাধটা অনেক বেশি কি বলে সম্পৃক্ত হয়ে করে, যেটা হওয়া উচিত না। এই স্বাভাবিক দৃষ্টিতে হওয়া উচিত না, কিন্তু এটা ঘটনার পারিপার্শ্বিকতাটাই ঘটে যায়। তো এগুলোর পরে যেটা আমরা দেখেছি যে এই ঘটনাগুলোতে পরবর্তীতে এক ধরনের ওই যে অ্যামনেস্টি বা ইম্পিউনিটির যে বিষয়টা, একটা বিচারহীনতার বিষয় চলে আসছে, সেটাকে কঠোর হাতে দমন করতে হবে। আপনি দেখেন গত 3-4 দিনের যদি ধন্যবাদ জনাব খায়ের মাহমুদ, ধন্যবাদ। আমি এই বিষয়টাই জানতে চাইবো জনাব নুরুল আনোয়ারের কাছে। জনাব আনোয়ার, জনাব মাহমুদ বলছিলেন যে আসলে এই যে মানে ইম্পিউনিটি দেওয়া হয়, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়, বিশেষ করে যদি কোনো সংগঠন, ছাত্র সংগঠনের যারা জড়িত তারা যখন এই কাজগুলো করে, এবং যদি সেই ছাত্র সংগঠন সরকার দলীয় সমর্থিত সংগঠন হয়ে থাকে, এটা খুব বেশি হয়ে থাকে, এটা কেন আসলে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? তাদের উপর কোনো রাজনৈতিক চাপ থাকে কিনা? এই চাপ শুধু যে এখন না, সব সময়, সব সরকারের সময় দেখা গেছে যে সরকার যারা বিরোধীরা যখন রাস্তায় থাকে তখন এমন কিছু মামলা দেওয়া হয় যেটা আসলে পরে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই চাপ সামলানো পুলিশের পক্ষে কি আসলে একেবারেই, এই চাপ আসলে কি এড়ানো সম্ভব নয়? এই প্রশ্নের মধ্যে আপনি বলেন সকল সরকারের সময় এই ধরনের একটা চাপ পুলিশের উপরে থাকে, কথাটা শতভাগ সত্য। এখন চাপ সামাল দেওয়ার বিষয়ে অবস্থার উপর নির্ভর করে কি ধরনের চাপটা কতটা শক্তিশালী, চাপটা কোন পর্যায় থেকে এসছে, এগুলি সব ক্যালকুলেশন করতে হয় তাৎক্ষণিকভাবে, প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করে। ফলে হঠাৎ করে বা সংক্ষেপে বলা যাবে না। এখন বর্তমানে যেটা ঘটেছিল যে
কোনো রাজনৈতিক চাপে পুলিশ অ্যাকশনে যায় নাই, ঠিক এরকম না। পুলিশের একটা নিজস্ব ক্যালকুলেশন আছে। কারণ আমরা দেখি এই ঘটনাটা যেহেতু যখন ঘটলো, পুলিশ হয়তো ভেবেছিল যেহেতু দুইটা সম্প্রদায়ের মধ্যে বা দুইটা গোষ্ঠীর মধ্যে এই ধরনের ঘটনা কয়েক বছর যাবৎ হচ্ছে বা তারও আগের থেকে হয়ে আসছে, আর নিজেরাই মিটে যায়। এবারও হয়তো ভেবেছিল যে সেরকমই হবে, মিটে যাবে। কিন্তু এবার যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হলো, বিশেষ করে হেলমেট বাহিনী বা কলেজের ছাত্র, এরা যে এত বেশি ভয়ঙ্কর টাইপের, এত বেশি দুর্দর্শ টাইপের, এত বেশি খুনি বা উন্মাদ টাইপের, এটা হয়তো আগে বোঝা যায় নাই। এদের কার্যকলাপের পরে দেখা গেল এরা কি আসলে মানুষ না মানুষরূপী জানোয়ার, তখন এটা বোঝা গেল। যখন বোঝা গেল তখন পুলিশ চেষ্টা করলো সব স্টেক হোল্ডারকে একখানে করে এটাকে সামাল দেওয়ার জন্যে, আর পুলিশও মাঠে নামলো। এখন প্রথমে যদি পুলিশ নামতো তাহলে কি হতো, এরা পুলিশকে অগ্রাহ্য করতো। যেহেতু ক্ষমতার বলয়ের কাছাকাছি এরা থাকে, সেক্ষেত্রে পুলিশের পক্ষে দুটো অপশন থাকতো, ফিরে আসা অথবা প্রপার অ্যাকশনে যাওয়া। প্রপার অ্যাকশনে গেলেই ওরা ভাবতো পুলিশ প্রপার অ্যাকশনে যাবে না। সেক্ষেত্রে কি হতো, পুলিশের সর্বোচ্চ বল প্রয়োগ করতে গেলে 5-7টা লাশ পড়ে যেত, সেটা আরেকটা সিচুয়েশন সৃষ্টি করত। আমি মনে করি এই ধরনের সিচুয়েশন থেকে আসার জন্য রাজনৈতিক একটা কমিটমেন্ট দরকার। অর্থাৎ যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের লেজুর ভিত্তিক কিছু লোক সরকার চায় না, ওই লেজুরাই চায় তাদের সুবিধার্থে জীবনের আখের গোছানোর জন্য সরকারের কাছাকাছি ভিড়তে চায়, যাতে এই ধরনের এই লোকগুলোই তো সরকারকে বিভিন্ন সময় সাহায্য করে। নির্বাচনের সময় বা বিভিন্ন রাস্তাঘাটে যখন আন্দোলন প্রয়োজন হয় তখন এই লোকগুলোই তো থাকে, সরকার তাদের প্রয়োজন তো তাদেরকে। আচ্ছা, আমি আপনাকে আপনার কাউন্টার জবটা দিচ্ছি। এটা হচ্ছে একটা বিশ্লেষণ। এরা নির্বাচনের সময় সরকারের কাজে লাগে। আমি যদি বলি এরা সরকারের ক্ষতি করে আরো বেশি। এই যে এদের যে কার্যকলাপটা আমরা দেখলাম, এর দ্বারা দেশবাসীর মনে, জনগণের মনে এই দলটি সম্বন্ধে কোনো ভালো ইমপ্রেশন কি এসছে? এটা কি নির্বাচনে কোনো সুফল বয়ে আনবে এদের এই কার্যকলাপ? বরঞ্চ এর দ্বারা সরকার তথা এই দলটা ক্ষতিগ্রস্ত হলো আমি মনে করি। ফলে এই ধরনের আগাছা, নিষ্ঠুর, হিংস্র, হায়ানা, লোভী, এদেরকে সবসময় ছেড়ে ফেলে দিতে হবে। ধন্যবাদ জনাব নুরুল আলম, ধন্যবাদ। আমি জনাব খায়ের মাহমুদের কাছে যেতে। জনাব খায়ের মাহমুদ, আপনি বলছিলেন ছাত্র রাজনীতির সোনালী দিনের কথা বলছিলেন, কিন্তু সেটা একেবারেই অতীত। এখন সঠিক পথে ভালোভাবে ছাত্র রাজনীতি যদি এখন পরিচালনা করতে হয়, কি গুণগত পরিবর্তন আনা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে ছাত্র রাজনীতির অতীত, সোনালী অতীত আমি মানতে নারাজ। ছাত্ররা এখনো ভালো ছাত্ররাই আছে, ভালো ছাত্রদের হয়তো আমরা সেই জায়গাটা দিতে পারছি না। এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ভুল, অথবা তাদের আমি বলবো অদূরদর্শিতার অভাব। তারা সঠিক ছাত্রদেরকে হয়তো চিহ্নিত করতে পারছেন না। আপনি যদি একটা নদীর পানি খারাপ বলে সেটাকে ব্যবহার বা বন্ধ করে দেন, তাহলে দূষিত পানির গন্ধে আপনি থাকতে পারবেন না। সেখানে ভালো পানি প্রবাহিত করে খারাপ পানিটাকে বের করে দিতে হবে। আজকের ছাত্রদের যেটা সমস্যা হচ্ছে, তারা উদাহরণ পাচ্ছে না, তাদের সামনে আইডল পাচ্ছে না। আমরা যারা মুরব্বী হয়ে বসে আছি, তাদের সামনে বড় বড় কথা বলছি, তারা কি সেই উদাহরণটা তাদেরকে দিতে পারছি যে আমার মতো হও, আমি ছাত্র জীবনে এরকম করেছি? দেখা গেছে অনেক নেতৃবৃন্দেরই তারা দুর্বৃত্তায়নে জড়িত হবে না, দুর্বৃত্তায়নে জড়িত হওয়ার কথা আমি বলছি না, বাট দেয়ার ইজ আ রিস্ক। আপনার যদি আইডল না থাকে, আপনি যদি এখন দেখেন এখনকার যে জেনারেশনটা, একটা বড় সময় তারা গ্যাজেটের মধ্যে বন্দী থাকে, একটা বড় সময় তারা অনলাইনে অ্যাক্টিভ থাকে, তাদের কিন্তু সেই মানে হারানো শৈশব, হারানো অতীত, সেভাবে তারা বড় হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি, তাদেরকে একটা প্রপার এক্সাম্পল দেওয়ার মতো অবস্থা সমাজেরও নাই, সমাজেরও দায় আছে। ছাত্ররা তো, একটা ছাত্র জন্ম থেকেই, ছাত্র হওয়ার পর থেকে সে দুর্বৃত্তায়নে জড়িত হয় না, সমাজই তাকে এই পথে নিয়ে আসে। সুতরাং সেটার থেকে বের করতে হলে তাকে সেই উদাহরণটা দিতে হবে। সমাজে যারা নেতৃস্থানীয়, যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যারা প্রবীণ, যারা সিনিয়র, তাদেরকে সেই এক্সাম্পলটা ক্রিয়েট করতে হবে, তাদেরকে সেই পথটা দেখাতে হবে যে এইটা ভালো পথ। এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক নেতৃবৃন্দের, রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। শুধুমাত্র বাসায় বাজার করলে বা তাদের পারপাস সার্ভ করলেই তাকে নেতা বাজাতে হবে, এই ধরনের যে মানসিকতা গড়ে উঠেছে, সেটার থেকে বের হয়ে আসতে হবে। ভালো ছাত্ররা ভালো ছাত্র রাজনীতি করে না, এই কথা আমি বিশ্বাস করি না। ছাত্ররা রাজনীতির সাথে সম্পৃক্ত এখন খুব একটা দেখা যায় না। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব নুরুল আনোয়ার। এই যে দুর্বৃত্তায়ন হচ্ছে রাজনীতিতে, এর একটা বড় কি কারণ এরকম যে আইনের শাসন যেটা আমরা বলি সবসময়, সেটা আসলে কার্যকর নয়? এটা অনেক বড় কথা। এই কথার জবাব এই অল্প পরিসরে দেওয়া যাবে না। আমি এখানে আরো সংক্ষেপে যদি আনি, আমার কাছে কেন জানি মনে হয়, মানুষও বলে যে ছেলেগুলো এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত হলো,
এদেরকে যদি প্রকৃতপক্ষে মনে হয় কেন জানি এরা আসলেই মেধাবী না, এরা রাজনৈতিক সুবিধা নিয়ে ভালো কলেজে ভর্তির সুযোগ নিয়েছে মাত্র। দ্বিতীয় হচ্ছে এদের পারিবারিক ইয়াটাও অতীতটা জানা দরকার, কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। আমি যদি বলি একজন হাই স্কুলে হেডমাস্টার বা একজন স্কুল টিচার, তার ছেলে যত কিছু হোক না কেন খুন করতে পারবে না, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু একটা দাঙ্গাবাজ পরিবারের ছেলে ছোটবেলা যেভাবে বড় হয়ে এসছে, এরা যদি সামান্য সুযোগ পায় ভবিষ্যতে আরও সুবিধা নেওয়ার জন্য, ওরা মানুষ খুন করা ওদের কাছে এটা খেলার মতো। কারণ ওরা মনে করে এটা করলে পরে ওদের বড় ভাইরা ওদেরকে আশ্রয় দিবে। কিন্তু এরা ভুলে যায় 2 বছর আগে বুয়েটের ঘটনাটা ভুলে যায়, সেখানে কি হয়েছিল, সেখান থেকে তো এরা পার পায় নাই। এই ধরনের উদাহরণ কিন্তু কেউ নেয় না। আর আমি আবারও বলবো, রাজনীতির যে সোনালী ইতিহাসের কথা বলে ছাত্র রাজনীতির, সেটা আমাদের সময় ছিল, যারা দেশকে মুক্ত করার কাজে করেছিল। পরবর্তী পর্যায়ে কিছুটা ছিল, এরপরে তো নষ্ট হয়ে গেল সব। বিভিন্ন রাজনৈতিক দল, জঙ্গি সংগঠন বা চরমপন্থায় দলগুলিতে এরা বিভক্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এখন ছাত্র রাজনীতি। ধন্যবাদ জনাব নুরুল আনোয়ার, ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম কম। জনাব খায়ের মাহমুদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, একদম সংক্ষেপে, এই ছাত্র রাজনীতি নির্বাচনের কথা বলছিলেন যে ছাত্র রাজনীতি, যারা ছাত্র রাজনীতি করে তাদের যে নির্বাচন ব্যবস্থাটাও একটু ত্রুটি মুক্ত, এটাকে আসলে ত্রুটি মানে মুক্ত করা যায় কি, ত্রুটিপূর্ণ যেটাকে ত্রুটি মুক্ত করা যায় কিভাবে আসলে? সত্যিকার অর্থে আপনি যদি আমাকে বলেন এটা যায়, তবে সে সদিচ্ছাটা থাকতে হবে, একেবারে উপর থেকে থাকতে হবে। এটা উপর অসম্ভব থেকে কিছু থাকতে না, হবে। এই ধরনের আমাদের মধ্যে আছে। জি, অনেক ধন্যবাদ জনাব খায়ের মাহমুদ। জনাব নুরুল আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।